আবারও ফিরে এলাম আশা বাংলাদেশে। আমরা কথা বলছিলাম এক্সক্লুসিভ ট্যুরিজম নিয়ে। ডক্টর অপরূপ চৌধুরীর কাছে শুনছিলাম। এখন একটু আমি আব্দুল্লাহ আবরাম আপনার কাছে যাই। আপনি এই এক্সক্লুসিভ ট্যুরিজম নিয়ে সম্ভবত কাজ করেছেন, আপনার অভিজ্ঞতাটা যদি বলেন। এক্সক্লুসিভ ট্যুরিজম বলতে যেটা বোঝায় যে কমপ্লিট প্যাকেজটাই যেন গোছানো, সেটা এখনো হয়তো বাংলাদেশে হয়নি। বাট আমার সুযোগ হয়েছিল মালয়েশিয়াতে দেখা, গেন্টিং হাইল্যান্ড একটা জায়গা যেখানে আমাদের বাংলাদেশের অনেক টুরিস্ট অলরেডি ঘুরে এসেছেন। ওই এলাকায় আপনি যদি যান তো মনে হবে যেন একটা আলাদা একটা দেশে আসছেন, এবং আপনার যা প্রয়োজন সবটাই ওখানে আপনি মিট আপ করতে পারবেন। আর আপনি যখন কুয়ালালামপুরে যাবেন তখন যদি আপনার ইচ্ছা হয় যে আমি গেন্টিং আইল্যান্ড যাব, তার জন্য যা যা করণীয় সবটাই আপনি মানে একটা জায়গাতে গিয়েই পেয়ে যাবেন। তার মানে এগুলি করছে প্রফেশনাল গাইডরা, যারা এটা মানে সরকার, প্রাইভেট সব জায়গায় সবাই ইনভলভ। আপনি যে ইমিগ্রেশনেও যদি যান যে আমি ওই গেন্টিং হাইল্যান্ড বা আমরা একটু ভিন্ন প্রসঙ্গে ঘুরে আসছি। নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিছুক্ষণ আগে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিস্তারিত জানতে সহকর্মী জাহিদ হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন। জান্নাতুল, কিছুক্ষণ আগেই শেষ হলো নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। শেখ হাসিনা বলছিলেন যে এটি সৌজন্য বৈঠক, তবে একই সঙ্গে অনেক আলোচনা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে। সাংবাদিকরা যখন তার কাছে গেলেন তখন আসলে তিনি একটি জিনিস বলেছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোথাও না হয় সে ব্যাপারে বাংলাদেশ সচেতন আছে এবং বাংলাদেশ এই অঙ্গীকারের পালন করে এসেছে। এখন ভারতীয় প্রধানমন্ত্রীরও দায়িত্ব যে বাংলাদেশ যেইভাবে কাজ করেছে একইভাবে তার প্রতিদান দেওয়া এবং কর্মকাণ্ড হবে না। আমরা এইখান থেকে বুঝতে পারি যে আমরা বেশ কিছু দিন যাবৎ বাংলাদেশের ভূমিতে ভারতীয় পৃষ্ঠপোষকতায়, বিশেষ করে মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে বিষয়গুলি আলোচিত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি এসেছে। এবং যে নরেন্দ্র মোদী যে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ভারতের মাটি বাংলাদেশের সহ কোনো দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডেই ব্যবহার করতে দেওয়া হবে না, এটা বিরাট বড় একটি পাওয়া বৈঠকের থেকে। আর জাহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আসলে এইমাত্র বৈঠক শেষ হয়েছে, যার কারণে আমরা যোগাযোগ করেছিলাম আমাদের সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। আবার ফিরছি আমাদের যে প্রফেশনাল ট্যুরিজম, যেটা আমরা বলছিলাম যে এক্সক্লুসিভ ট্যুরিজম বিষয়টিকে। সেখানে ওই যে সেফটি সিকিউরিটি যে ইস্যুটা, সেটা একেবারে এনশিওর করতেই হবে যে কোনো ফরেন টুরিস্টকে যদি অ্যাট্রাক্ট করতে হয়। এবং আজকে আরেকটা জিনিস দেখলাম পত্রিকায় যে কোঅর্ডিনেশন, ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন রাইট ফ্রম ইউর এমবাসি থেকে যদি শুরু করা হয় যে ভিসা কিভাবে পাবে, টুরিস্ট আসলে আসবে কিনা, অ্যাকোমোডেশন এনশিওর কিনা, অনেকগুলো মন্ত্রণালয় যেহেতু জড়িত, অনেকগুলি মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশনটা মাস্ট বি এনশিওর। আমাদের এখানে বড় একটি সম্ভবত জায়গা, সীমাবদ্ধতা জায়গা এখানে যে আমাদের সমন্বয়হীনতাটা রয়েছে, এটা অনেক দিন থেকে বলে আসা একটা বিষয়। দূতাবাসগুলির আসলে কি অবস্থা, এখন কি তারা আমাদের সহযোগিতা করছে কিনা? খুব সহযোগিতা করে। আসলে সমন্বয়হীনতা আছে বললে আমি মনে হয় তাদের প্রতি একটু বিচার করা হবে। সমন্বয় কিন্তু আছে। আমরা যখন বিভিন্ন বিষয়ে যাই তখন এক এক মন্ত্রণালয়ের উপর চাপিয়ে দেওয়া হয়, মানে ওখানে বোঝা যায় যে একটা সমন্বয়হীনতা রয়েছে যে কোনো ধরনের এই সেক্টরে। যখন আমরা বলা হয় যে সব থেকে লাভজনক খাত এটি, তাহলে কেন এখনো আমরা এগোতে পারছি না, তখনই চলে আসে সমন্বয়ের বিষয়টা। আমি জানি না এর সাথে একমত কিনা। সবচেয়ে লাভজনক খাত এখনো আরএমজি সেক্টর, তৈরি পোশাক শিল্প। তো আমরা আশা করছি ট্যুরিজম সেক্টরটা এগিয়ে আসবে। উনি যে কথাটি বলেছেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হতে পারে বলা হচ্ছে যে সব থেকে লাভজনক হতে পারে খাত হতে পারে, কারণ আমাদের তো প্রচুর ঐশ্বর্য রয়েছে। আমাদের 34টি প্রোটেক্টেড এরিয়া আছে যেগুলো জীববৈচিত্র্যে ভরপুর। আমরা যদি কনভেনশনাল ট্যুরিজমের বৃত্ত থেকে বের হয়ে একটু ভিলেজ ট্যুরিজম, একটু রিভারাইন ট্যুরিজম, একটু যদি আমরা ট্রেকিং বা নেচারের প্রকৃতির কাছে কাছে যেতে পারি। আমি এর আগে বিশ্বব্যাংকের একটি প্রজেক্টে কাজ করতাম, এখানে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পদে যোগ দেওয়ার আগে। সেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মধ্যে বন্যপ্রাণী এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সহযোগিতা প্রকল্পের আমি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। সেখানে আমি দেখেছি এই যে উনি 34টি প্রোটেক্টেড এরিয়া, সেখানে 19টিরই দেখাশোনা করছে বিশ্বব্যাংক সাহায্য পুষ্ট এই প্রজেক্টটি। আমাদের একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে। এখানে যে বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, খোঁজা হচ্ছে, এরকম আমরা শুনেছিলাম, সেটির আসলে কি অবস্থা? বিদেশি বিনিয়োগ দেশের বাইরে শুধু বিদেশি বিনিয়োগকারীরা এসেছে, বাংলাদেশে নাই তা না, অনেক আগে থেকেই আছে। যেমন ইউএসআইডির পক্ষ থেকে অনেক সহযোগিতা আসছে ফরেস্ট ডিপার্টমেন্টের মিনিস্ট্রির মাধ্যমে, বিশেষ করে সিএমসি কে আরো একটু স্ট্রেংথেন করা এবং তাদের মাধ্যমে কিছু ট্যুরিজম ডেভেলপ করা।
এবং এটা খুব সাকসেসফুলি ফাংশন করছে। মানে এখানেই শেষ না, আমি আমার ব্যক্তিগত অভিমত যদি বলতে চাই, যেমন স্কুল লেভেলেই টিচাররা কি আসলে ইকোট্যুরিজম জানেন কিনা, বা তাদের ছাত্রদেরকে এখন পর্যন্ত পাঠ্য বইয়ে ইকোট্যুরিজমের যে অন্তর্ভুক্ত মেসেজটা সেটা কি পৌঁছাইতে পারছে কিনা, এটা কিন্তু পার্ট অফ কোঅর্ডিনেশন। এখানে কিন্তু কোঅর্ডিনেশন বোধ হয় আমরা ওই পর্যায়ে যেতে পারি। মানে অনেকগুলো মন্ত্রণালয় বা বিশ্বের সম্ভবত অন্যান্য ট্যুরিজম আমি যতটুকু জানলাম যে অনেকগুলি মন্ত্রণালয় একসঙ্গে বা অনেকগুলি গভর্নমেন্টের সেগমেন্ট একসঙ্গে কাজ অনেকগুলি করছে। segment আমাদের এখানে একসাথে কাজ সম্মতি করছে। দরকার, জরুরি। আমাদের কনসার্ন মন্ত্রণালয়গুলো কিন্তু কাজ করছে, হয়তো একটু শিথিলতা থাকতে পারে, কিন্তু কাজ যে করছে না তা নয়। যেমন ধরেন ঢাকা চিটাগং 4 লেন হয়ে যাচ্ছে, ঢাকা চিটাগং 4 লেন হয়ে গেলে আমাদের জার্নি টাইমটা অর্ধেকে কমে আসবে। তারপরে ধরেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক সড়কগুলি এয়ারপোর্টে, হ্যাঁ, Communication টা develop তখন করা বিদেশ থেকে ফরেন টুরিস্ট বেসরকারি বিনিয়োগকারীরা কতটুকু এগিয়ে আসছে বা কি অবস্থা তাদের? বেসরকারি আমাদের অনেকগুলো সংগঠন আছে, আপনি জানেন, ট্যুরিজম সেক্টরে, যেমন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, টুয়াব বলে, তারপরে ট্রিডাব বলে, রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। আপনি দেখবেন যে এখন ছোট ছোট জেলা শহরগুলোতেও কিন্তু ভালো ভালো রিসোর্ট হয়ে গেছে, এবং ইভেন নড়াইলের মতো একটি জেলায় আপনারা যেটা নিয়ে কাজ করছেন, মোটেল আবাসন খাতে কাজ করছেন, হ্যাঁ, সেটি কত দূরে কি? আমরা পর্যটন কর্পোরেশন যেটি করছে, আমরা একেবারে কর্পোরেট ট্যুরিস্টদের প্রতি আমাদের টার্গেট নয়, কারণ কর্পোরেট ট্যুরিস্টরা এসে স্টার রেটেড হোটেলে ওঠে, 5 স্টার বা 3 স্টার। আমাদের টার্গেট হচ্ছে ব্যাকপ্যাকার্স, এই যে তরুণ ছাত্র ছাত্রী, এই প্রজন্মের যারা অল্পে তুষ্ট, অল্প খরচে খেতে পারলেই তুষ্ট, অল্প খরচে যদি থাকতে এরকম পারে। একটি, আমরা যে মোটেল, হোটেল, রেস্টুরেন্ট এবং ইনগুলো করছি যাতে তারা সহনীয় মূল্যে সেখানে থাকতে পারে এবং আশেপাশের জায়গাগুলো কিন্তু সেটা যদি মানসম্মত না হয়, সেক্ষেত্রে কি আপনি বিদেশি কিংবা সব শ্রেণীর পর্যটককে আকর্ষণ আমাদের যেমন মানসম্মত আছে, আবার ওই যে বললাম ব্যাকপ্যাকার্স বা আমাদের দেশীয় পর্যটক যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, তাদের জন্য আমাদের সে ধরনের ব্যবস্থা আছে। আমাদের হোটেল মোটেলগুলো কিন্তু ওই ক্যাটাগরির আছে, সেখানে আপনি উচ্চবিত্তও থাকতে পারবেন, আবার একেবারে নিম্ন মধ্যবিত্তও থাকতে পারবেন। আপনি বলছেন লাউয়াছড়া বনের কথা, এই জায়গাগুলোতে যে থাকার জায়গাগুলো, আবাসন জায়গাগুলো আছে, সেগুলি রক্ষণাবেক্ষণ বা এই বনের ভিতরে যে রিসোর্টগুলি থাকে, সেগুলি আমরা দেখি যে বেহাল অবস্থা, ওগুলি আসলে কি অবস্থা? না, রক্ষণাবেক্ষণ এখন করা হয়? অনেক ইমপ্রুভ করেছে। বিশেষ করে শ্রীমঙ্গলে আগে কোনো 5 তারা হোটেল বা 4 তারা হোটেলের মতো এরকম কিছুই ছিল না। এখন গেলে আপনি দেখবেন দুসাই রিসোর্ট, অত্যন্ত মানসম্মত একটা রিসোর্ট, যেখানে আপনি বিদেশি পর্যটকদেরকেও সবসময় দেখতে পাবেন। মানে একেবারে আধুনিক কনসেপ্টে বলা যায় এটা হয়েছে। একটা ভ্রমণের বিখ্যাত প্রতিষ্ঠান লোনলি, তাদের প্রতিবেদন পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে মাত্র $1, 80 টাকায় চমৎকার খাওয়ার সুযোগ বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই। বলা হচ্ছে যে এখানে মাত্র 1200 টাকায়, যেটি ছিল ফেরি রকেটের কথা বলা হয়েছে, যে বাংলাদেশের মানুষরা ঢাকা থেকে খুলনা যাওয়া যায়, এবং বাংলাদেশের মানুষরা অত্যন্ত হৃদয়বান, অতিথিপরায়ণ। এগুলি তো আমাদের জন্য বড় একটি অ্যাসেট। এটি বড় অ্যাসেট। দেখুন, আমি একটু আগে আপনি যেটা বলছিলেন, আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, এত কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা বাংলাদেশ ছাড়া আর কোথাও আমি দেখিনি। আর বাংলাদেশের মানুষ এত অতিথিপরায়ণ, এরা কত কষ্টে আছে হয়তো, দুঃখ, দৈন্য, দারিদ্র্য, তারপরে প্রাকৃতিক বিপর্যয়, তারপরে তাদের মুখে হাসি, এটা আমাদের একটা ট্রেজার, একটা ঐশ্বর্য। জাপানের ওরা বলেছে যে আমরা তোমাদের মানুষ দেখে আমরা সন্তুষ্ট, আমাদের মানুষের মুখে আছে স্মিত হাসি এবং তার হৃদয়ে আছে উষ্ণ আতিথেয়তা। এই দুটো দিয়েই আমরা আমাদের পর্যটকদেরকে সন্তুষ্ট করতে পারি। প্রফেশনাল টুরিস্ট গাইড আমাদের এখানে তৈরি হচ্ছে কিনা, এটা কতদূর এগিয়ে হচ্ছে? অলরেডি কিছু কিছু গাইড বা ইন্টারপ্রিটার আমরা যাদেরকে বলি, তারা শ্রীমঙ্গলে কাজ করছেন তারা, এবং তারা ট্যুরিস্টদেরকে ইন্টারপ্রিট করাবে, কিছু ইনকামও করছেন। এবং এইসব ট্যুরিস্ট গাইড যারা, তারা কিন্তু লোকাল পিপল, মানে এমন না যে ঢাকা থেকে গিয়ে এই প্রফেশনে ইনভলভ হয়েছেন। একেবারে লোকাল যারা আনএমপ্লয়েড ছিলেন, তাদেরকে যৎসামান্য ট্রেনিং দেওয়ার পরে ওই এলাকা সম্পর্কে তারা ইন্টারপ্রিট করতে শিখেছে, এবং তার মাধ্যমে অলরেডি তারা একটা ভালো লাইভলিহুড মেনটেন করছেন। তাদেরকে পে করছে গভর্নমেন্ট? না, এই প্রসঙ্গে আমি একটু বলতে পারি। সেটি হচ্ছে, উনি যেটি বলেছেন সেটি হচ্ছে লোকাল গাইড আর কি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে। সেখানে টুরিস্ট গাইডদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেখানে ফ্রন্ট ডেস্ক যারা কাজ করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে,
রিসিপশনিস্টদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারপরে আপনার সেন্ট্রাল রিজার্ভেশন কিভাবে ঢাকায় বসে সমস্ত বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের হোটেল মোটেল রেস্টুরেন্ট যাচ্ছে সেন্ট্রাল রিজার্ভেশন, আবার সেখানে কিভাবে খাবার পরিবেশন করতে হবে, এটিকেট ম্যানার, তারপরে ডাইনিং কাস্টম শেখানো হচ্ছে। ইভেন কি সেখানে আপনার কনফেকশনারি তৈরি ইত্যাদি সব কিছু শেখানো হচ্ছে। এবং সেখানে যারা ভালো রেজাল্ট করছে, যারা টপ 10, তারা কিন্তু 5 স্টার হোটেলে চাকরি পেয়ে যাচ্ছে। এখান থেকে তাদেরকে ডিসেন্ট্রালাইজ করা হচ্ছে। হ্যাঁ, তারা হোটেল সোনারগাঁও, রূপসী বাংলা, ওয়েস্টিনে তারা চাকরি কিন্তু পাচ্ছে। সারা দেশের কি চিত্র না, আসলে? দেশের হচ্ছে কারণ এই যে তারা কিন্তু আবার এখান থেকে ট্রেনিং এ আমাদের 2 বছরের একটি ডিপ্লোমা কোর্স আছে, আর 6 মাসের সার্টিফিকেট কোর্স আছে। সেখানে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রীরাও তাদের 2 সেমিস্টারের মাঝখানে যে সময়টা আছে সেখানে তারা সে ট্রেনিং নিয়ে যাচ্ছে। এবং অনেকে আছে যারা ইন্টারমিডিয়েট বা গ্রাজুয়েশন করেছে, তারা এখান থেকে এই কোর্স করে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেলে, বাংলাদেশি হোটেলে যেখানে আমাদের শ্রমিকরা কাজ করে সেখানে কাজ করছে। ইভেন কি ইউরোপের যে ইন্ডিয়ান বা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সেখানে তারা চাকরি পাচ্ছে। তাদের আর্থসামাজিক অবস্থা আমরা যেমন দেশের বাইরে গিয়ে দেখি যে হোটেলগুলিতে আসলে সবকিছু অ্যাভেলেবল, আপনার ট্রান্সপোর্ট, গাইড, আপনাকে নতুন করে চিন্তা করতে হয় না যে কোথায় যাবেন। কিন্তু এখানে কি বাংলাদেশে আমরা যখন যাই দেশি পর্যটক হিসেবে, তখন কিন্তু আমরা এটা পাই, জেলা শহরগুলোতে গিয়ে এখনো পাই না। এটা কি প্রসেস কোনো আছে কিনা, আপনাদের কিছু আমাদের ব্যবস্থা আগে করেছেন কিন্তু কিনা? রেন্টেকার সিস্টেম ছিল, পরে আপনার এটি